বিছানার মধ্যখানে বিমূঢ় বসে আছে বিন্দু। তার শরীরের নড়াচড়া থেমে গেছে, চোখ স্থির। তার গায়ে বিছানায় সাদা চাদর জড়িয়ে, মাথায় হালকা টানা কালো ওড়না, তবুও মনে হয় এই মুহূর্তে সে যেন একেবারে উন্মুক্ত। অর্ণের চোখের সামনে নয়, তার স্পর্শের তলায়। শুধু এক চুমু, নরম, ধীর আর গাঢ় কপালের ওপর, কিন্তু সেইটুকুই যেন শব্দহীন এক দুর্বোধ্য ভাষা হয়ে ছড়িয়ে পড়েছে তার সারা শরীরে। তারপর সেই চিরচেনা কণ্ঠ, শান্ত অথচ কঠিন ছায়ায় ঢাকা গলা, শুধু শান্ত গলায় বলেছে, গোসল শেষে সালাত আদায় করো, আমি মসজিদে যাচ্ছি। শব্দগুলো খুব সাধারণ, তবুও বিন্দুর কানের ভিতর দিয়ে বুকের ভেতর গিয়ে বাজে এক অদ্ভুত সুরে। অর্ণ একবারও পেছনে তাকায় না, শীতল দৃঢ় অথচ নির্লিপ্ততা পায়ে বেরিয়ে যায়। একবারও তাকিয়ে দেখেনি সে ঠিক কতটা থেমে গেছে বিন্দু। তবুও তার প্রতিটা পদক্ষেপ যেন রুমের ভিতরে রয়ে যায়। তার পায়ের শব্দ মিলিয়ে গেলেও তার উপস্থিতি রয়ে যায় কপালের এক বিন্দু জায়গায়, যেখানে ঠোঁটের ছোঁয়া পড়েছিল। বিন্দুর ঠোঁট কেঁপে ওঠে। নিজেকে আজ অদ্ভুত লাগছে ওর। একদিকে লজ্জা, আরেকদিকে অব্যাখ্য এক আরাম। মনে হচ্ছে অর্ণ শুধু ছুঁয়ে যায়নি, সে কিছু রেখে গেছে, একটা অধিকার, একটা দায়িত্ব, না হয় একটা শিকল। ওই কোমল ছোঁয়ায় শ্বাস আটকে গেছে বিন্দুর। এর আগেও অর্ণ তাকে স্পর্শ করেছে, এর থেকেও গভীর গাঢ় স্পর্শ, তখন তো এমন অদ্ভুত অনুভূতি ফিল করেনি। বিন্দু ধীরে ধীরে হাত তুলে কপাল ছুঁয়ে দেখে, নিঃশব্দে। না, কিছু নেই ওখানে। কোনো চিহ্ন, কোনো চুমুর গরম ভাব, তবু ওর বুক বলে, এই চুমুটা ছিল না কোনো আদর, ছিল না বকুনি শেষে মায়া ভরা সান্ত্বনা, এটা ছিল কিছু একটার ঘোষণা। একটা অধিকার, একটা সীমা টেনে দেওয়া দাগ, যার ভেতরে এখন বন্দি বিন্দু। কিন্তু অদ্ভুতভাবে, এই বন্দিত্বে তার ভয় লাগছে না, বরং একটু নিরাপত্তা, একটু আশ্রয়ও যেন আছে। সে জানে না, এটা ভালোবাসা, নাকি শাসন। সে এটাও বোঝে না, অর্ণর চোখে আজ ঠিক কি ছিল, কিন্তু সে বুঝতে পারছে, আজ একটা কিছু বদলে গেছে। হয়তো নিজেই আর নিজের মতো নেই সে। কপালে অর্ণর চুমু পড়া সেই স্থানটুকুতে জমে থাকে এক অপার্থিব মায়া, যা ভাষায় বলা যায় না, শুধু অনুভব করা যায়। ফুল। হঠাৎ দরজায় করাঘাত হল আর রুহির কণ্ঠস্বর শোনা গেল। মেয়েটি হকচকিয়ে দাঁড়িয়ে গেল। ওপাশ থেকে এখনও রুহির ডাক গুঞ্জরিত হচ্ছিল। বিন্দু চুপচাপ দীর্ঘশ্বাস ফেলে, গোপনে নিজেকে সামলে নিল। হঠাৎ কি যেন হল, কে জানে। সে গিয়ে দরজাটা খুলে দিল। দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে রুহি, কোমরে হাত দিয়ে, ছোট ছোট চোখে বিন্দুকে দেখছে নিরীক্ষার মতো দৃষ্টি। বিন্দুর বুকটা অস্বস্তিতে ভরে উঠল, লজ্জায় চোখ নামিয়ে বলল, অমন টেরার মতো তাকিয়ে আছিস কেন? রুহি হৃদয় জোড়া একত্রিত করে বলে, স্বামী মানিস না করে 1 মাস না খেয়ে মনোব্রত রাখলি, আবার সেই স্বামী আসতে না আসতেই তার বুকে চিপকে রইলি। কেমনে কি বইন? রুহির কথায় বিন্দু অপ্রস্তুত হয়ে পড়ে, স্বামী শব্দটা আবারও বুকের ভেতর কাঁপন তোলে বিন্দুর। তবু লজ্জা সামলাতে সে চোখে মুখে বিরক্ত ভাব টেনে রুহিকে এড়িয়ে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, শর্ত যত বাজে কথা। অমনি বাজে কথা হয়ে গেল। সত্যি কথা শুনতে এখন গায়ে লাগছে, হু হু সবই বুঝি। বিন্দুর পেছনে পেছনে হাঁটতে হাঁটতে বলে ওঠে রুহি। বিন্দু রুহিকে এড়িয়ে হাঁটে রান্নাঘরের দিকে। যেন রুহির বেফাঁস কথার হাত থেকে বাঁচতে চাইছে সে। বিন্দু হেঁটে গিয়ে সোজা ঢুকল কিচেনে। পেটের মধ্যে খিদেও কেমন গুড় গুড় করছে। বিন্দু রান্নাঘরে ঢুকতেই ঝুমা বলে ওঠে, ঘুম কেমন হইল আপা? কথাটা শেষ করে ঝুমা পুনরায় বলে ওঠে, তুমি এই বাড়ির ভাইজানের বউ হয়েছ, এতে আমি মহা খুশি জানো। তোমাকে বড্ড মানিয়েছে ভাইজানের সাথে। একজন আগুন অন্যজন পানি, তুমিই পারবে ভাইজানকে গলিয়ে ফেলতে। রুহি কথার মধ্যে বা হাত ঢুকিয়ে বলে ওঠ, গলবে কি ঝুমা আপু, আমার ভাই তো অলরেডি গলেই বসে আছে। বউকে একদম চোখে হারায় দেখেছ, এসেই কিভাবে সবার সামনে রুমে ডাকল। আহ কি ভাবু পাসা। জনের কণ্ঠস্বরে দুষ্টু মুখে মিটিমিটি হাসি। বিন্দু পারে না মাটি ফাঁক করে ঢুকে যেতে, কি লজ্জায় না পড়েছে সে। সে মনে মনে অর্ণকে বকতে লাগল, লোকটা আসলেই নির্লজ্জ। কতবার বলল সে ঘুমাবে না, জোর করে আটকে রাখল মায়ের সামনে, কতটা লজ্জায় ফেলে দিল বজ্জাত লোকটা। মীরা রান্নার ফাঁকে এক পলক তাকালেন মেয়ের লাজুক মুখশ্রীর পানে, তারপরে শীতল গলায় বলেন, খিদে পেয়েছে? বিন্দু মাথা নুয়ে সম্মতি দিল। খিদে লাগারই কথা, সেই 7টা সাড়ে 7টার দিকে 2টো রুটি খেয়েছিল। তারপর অর্ণ আসলো, সাদিকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ল।
তারপর ঘুম। খাওয়ার আর সময় হলো কই? মীরা তরকারি নামিয়ে রাখতে রাখতে বলল, ঝুমা, ওকে খাবার দে। ব্যস্ত হাতে কাজ করতে করতে তিনি ফের বিন্দুকে উদ্দেশ্য করে বলেন, এখন হালকা পাতলা কিছু খেয়ে গোসল করে নামাজ পড়ে ডাইনিং টেবিলে আসো। বিন্দু মাথা নেড়ে চলে গেল। রুহি দাঁড়িয়ে দাঁড়িয়ে লেবুতে লবণ মাখিয়ে খাচ্ছে। ভদ্রমহিলা ললাটে ভাঁজ করে রুহির পানে তাকিয়ে গম্ভীর গলায় বলল, দাঁড়িয়ে আছো কেন? তোমাকে কি আলাদা করে বলতে হবে? আজকে যেন নামাজ মিস যায় না। নামাজে বড্ড আলসেমি তোমার। বোনকে দেখেও তো কিছু শিখতে পারো নাকি? রুহি মায়ের বকুনি খেয়ে সুরসুর করে বেরিয়ে গেল। শেখ বাড়ির ডাইনিং টেবিল ভর্তি। শুক্রবার দুপুরের বিশেষ আয়োজন। লাল শালু বিছানো টেবিলের ওপর ধোয়া ওঠা ভাত, গরুর মাংস, ডাল, বেগুন ভাজি, আরও বাহারি রকম আইটেম আর ঘি চেখানো পোলাওর গন্ধে ভরে আছে পুরো ঘরটা। আজকে বোধহয় আয়োজনটা একটু বেশিই হবে নাই বা কেন। শেখ বাড়ির ছেলে যে আজ উপস্থিত রয়েছে তার পছন্দের সর্ষে ইলিশ কষা মাংস। বিন্দু জোহরের নামাজ পড়ে ডাইনিং টেবিলে আসে। পুরুষরা এখনও মসজিদ থেকে আসেনি। হঠাৎ বিন্দুর চোখ গেল সদর দরজা পেরিয়ে আসা অর্ণর দিকে। মাথায় টুপি খুলে পকেটে গুজতে গুজতে হেঁটে আসছে। মুখটা শান্ত অথচ গম্ভীর। হাঁটার স্টাইল ব্যস্ত দৃঢ় পদক্ষেপ। বিন্দু অর্ণকে দেখেই কেটে পড়ল। দেখলে কিনা আবার দামড়া গলায় বলে, রুমে আসো চড়ুই। সে কোনো রিস্ক নিতে চাইল না। তাই মানে রান্নাঘরের দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সবাই ডাইনিং টেবিলে এসে বসল। ডাইনিং টেবিলের চেয়ারে সাদিও বসে আছে। ধবধবে সাদা পাঞ্জাবিতে, বা হাতটা ফোলানো, হালকা ব্যান্ডেজ করা, কিন্তু চোখে মুখে জ্বরের ছাপ প্রায় নেই। অর্ণ এবং সাজ্জাদ রেজা আগে থেকেই বসেছিল। রুহি এসে সাদির পাশের চেয়ারে বসতে বসতে এক পলক তাকালো সাদির দিকে। সাদি তাকিয়েই ছিল। চোখাচোখি হতেই সাদি চোখ মারল। অমনি হোঁচট খেল মেয়েটি। থতমত খেয়ে চোখ সরিয়ে নিল। কি সাংঘাতিক! প্রেম শুরু হতে না হতেই প্রেমিকের আচরণ শুরু হয়ে গেছে। মীরা সবাইকে খাবার বেড়ে দিতে দিতে খেয়াল করল বিন্দু নেই। ভদ্রমহিলা ললাটে ভাঁজ করে আশেপাশে তাকালো মেয়েটিকে তো একটু আগেও এখানে দেখল। তিনি ডাকার আগেই হঠাৎ অর্ণ হুকুমের সুরে ডাকল, চড়ুই, খেতে বসো এসে। বিন্দু কিচেনের মেঝেতে বসে সালাদের জন্য ঝুমার সাথে পেঁয়াজ কুচি করে দিচ্ছিল। আকস্মিক অর্ণর গম্ভীর কণ্ঠে চমকে উঠল সে। লোকটা কি বুঝে গেল সে এখানে আছে? মীরা এদিক ওদিক তাকিয়ে ভ্রু কুচকে বললেন, বিন্দু, ওকে তুমি কোথায় দেখছ? হাত ধুতে ধুতে অর্ণ ভ্রু কুচকে, ঠোঁটের কোণে সামান্য এক চাপা হেসে শুধাল, আপনার মেয়ে এখন লুকোচুরি খেলছে আমার সাথে। কি দুর্ভাগ্য বলুন, ছানাপোনার সাথে লুকোচুরি খেলার বয়সে বাচ্চা বউয়ের সাথে খেলতে হচ্ছে। তার গলার সুরে ছিল একরাশ হতাশা, ক্লান্ত এক রোমাঞ্চ, যেন মনের গোপন কোণ থেকে বেরিয়ে আসা চিরচেনা কোনো খেদ। অর্ণর মুখে এমন ঠাট্টার সুরে লুকোনো হৃদয়ের কথা শুনে ঘরে এক মুহূর্তের নিস্তব্ধতা নেমে এল। মীরা থতমত খেলেন। অর্ণ সচরাচর এমন ঠোটকাটা কথা বলে না। অর্ণ এমন কথা শুনে তাই সবাই একটু অবাক হল। রান্নাঘরে কানখাড়া করে আড়ি পাতা বিন্দু হতবাক হল। ভদ্রমহিলা থমথমে গলায় বলেন, তুমি জানতে না ও বাচ্চা মেয়েকে বিয়ে করছো কেন? অ্যাডাল্ট মেয়ে বিয়ে করতে পারতে। অর্ণ ঠোঁট বাঁকিয়ে বাঁকা হাসল। শাশুড়ি মা, কি দেখে বিয়ে করেছি, এই কথা তো জামাই হয়ে আপনাকে বলা একটু ঝুঁকির, খুব ইন্টারনাল ব্যাপার। সবাই সমুদ্র পছন্দ করে ঠিকই, কিন্তু গা ভাষায় কজন? আমি ভেসেছি নদীতে, শান্ত, স্রোতহীন, অথচ গভীর। আপনার মেয়ে না হলে বলতাম আসলে কি দেখে কোথায় ডুবে গেছি। অর্ণর ঠোঁটকাটা, দুষ্টু ইঙ্গিতপূর্ণ সংলাপে শাশুড়ি মা সম্বোধনে চোখ বড় বড় করেন সকলে। ভদ্রমহিলা অপ্রস্তুত হয়ে পড়ে। সেই মুহূর্তে পাশে বসা সাজ্জাদ রেজা একরকম জমে যান। মুখে কিছু বলেন না, শুধু চশমার ফ্রেমটা একটু সামলে নেন, যেন হঠাৎ কিছুর ওজন বুঝে গেছেন। তার চোখে এক ধরনের স্তব্ধতা, ক্ষীণ অস্বস্তি, আবার কিছুটা বিস্ময়ের মিশেল, যেমনটা একজন মানুষ অনুভব করে যখন একটা চেনা সম্পর্ক হঠাৎ অদ্ভুত নতুন রূপে ধরা দেয়। অন্যদিকে মীরা কঠিন মুখের খোলসে নিজেকে লুকিয়ে রাখলেও অর্ণর সেই বাক্যগুলো শরীরের কোথাও গিয়ে গেঁথে বসে। মীরা সোজা হয়ে দাঁড়িয়ে রইল, গলায় চাপা এক শক্তি এনে ঠান্ডা মুখে পরিবেশ পর্যবেক্ষণ করতে থাকে। অর্ণর দিকে সে আর তাকায় না। এই ছেলেটি বেশ সাংঘাতিক, যেটা সে বহু আগে থেকে হাড়ে হাড়ে টের পাচ্ছে। সাজ্জাদ রেজার চোখেও সে আর পড়ে না।
নিজেকে এমনভাবে গুছিয়ে ফেলে যেন কিছুই তার গায়ে লাগেনি, তবু ভিতরে ভিতরে আগুনে পুড়তে থাকে, নিঃশব্দে। সাদি মুখ টিপে হাসল, রুহি মাথা চুলকে অন্যর কথা বোঝার চেষ্টায় আছে। ডাইনিং রুমটা হঠাৎ ঝিমিয়ে পড়ে যেন, সাদি আর চোখে তাকায় রুহির ভাবুক মুখের দিকে, সে আস্তে করে মেয়েটির কানের কাছে গিয়ে বলে, এসব ভেবে মাথা খারাপ করিস না হাঁপানি রুগী, এসব অ্যাডাল্ট কথা তুই বুঝবি না। রুহির কপাল কুঁচকে আসে, অ্যাডাল্ট ঠিক আছে, তাই বলে সে বুঝবে না? সে কি ছোট? ওইদিকে অর্ণর মুখে শাশুড়ি মা সম্বোধন শুনে বিন্দুর চোখ ছানাবড়া, হতবাক হয়ে দাঁড়িয়ে রইল কেমন। অর্ণর কথার আগামাথা না বুঝলেও অর্ণ যে ঠোটকাটা কথা বলেছে সাজ্জাদ রেজার থতমত মুখটা দেখলেই বোঝা যায়। নিস্তব্ধা ভেঙে গেলে হঠাৎ অর্ণর গম্ভীর কণ্ঠে, চড়ুই। অর্ণর শীতল ডাক যেন বিন্দুর রগরগে ঘুম থেকে জাগিয়ে দেয়। বুকের ভেতরটা ধুকপুক করে লাফাতে শুরু করে, একটা অদ্ভুত সারা মেঘলা ভাব তার মনকে ভাসিয়ে নিয়ে যায়। সে ভালো করেই জানে, অর্ণ তার উপস্থিতি বুঝে ফেলেছে, এই অনুভূতিটা একবার হৃদয়ে একটা চুমুক দেয়। শরীরটা হঠাৎ ছোট্ট হয়ে যায়, পা দুটো যেন নিজে থেকে গুটি গুটি করে চলতে শুরু করে। বিন্দু পায়ের কোনায় কোনায় ভোরের মতো সতেজতা নিয়ে ধীরে ধীরে কিচেনের দরজা থেকে বেরিয়ে আসে। তার ছোট ছোট পা মাটিতে মৃদু ছুঁয়ে ছুঁয়ে এগিয়ে চলে, যেন প্রতিটি পদক্ষেপে সারা পৃথিবীকে বলে দিচ্ছে সে এখানে আছে, কিন্তু ধীরে ধীরে, অর্ণর কাছাকাছি। অর্ণর পাশে থাকা চেয়ারে গুটি গুটি পা দিয়ে সে চুপচাপ বসে পড়ে, যেন পৃথিবীর সব দুশ্চিন্তা মুহূর্তের জন্য হারিয়ে গেছে। চোখ ভরা অনাবৃত উত্তেজনা আর লাজ মেশানো সেই ছোট্ট ক্ষণগুলো মনের ভিতর গভীর সুর তুলে। মীরা মেয়ের প্লেটে ভাত তুলে দিতে দিতে বলল, কিচেনে কি করছিলে? বিন্দু মাথা তুলল না, আন্ত মাথায় মিনমিনে গলায় বলল, সালাদের জন্য পেঁয়াজ কুচি করছিলাম। আপনাকে কোনো কাজ করতে নিষেধ করছি না আম্মু। তারপর ও কিচেনে কেন গিয়েছেন? সাজ্জাদ রেজার কথার পিষ্টে বিন্দু জবাব দিতে পারল না। সে তো কোনো কাজেই যায়নি, এটা কি করে বলবে? বিন্দু আর চোখে তাকায় অন্যর দিকে, লোকটা একমনে খেয়েই চলছে। সাজেদা বেগম নামাজ পড়ে ডাইনিং টেবিলের সামনে আসলেন। সারফারাজ আগেই খেয়ে গেমস খেলছে। তিনি ছেলের কাছে এগিয়ে এসে বলল, কোনো অসুবিধা হচ্ছে না তো বাবা? দেখি জ্বরটা কমছে কিনা। ভদ্রমহিলা ছেলের কপালে হাত রেখে দেখলেন, সাদির জ্বরটা অনেকটাই কমছে। সাদি মায়ের হাতে চুমু খেয়ে বলল, ওকে আম্মু, শুধু শুধু চিন্তা করছ। রুহি মুগ্ধ চোখে দৃশ্যটা দেখছিল। সাদির হাতের ভেতর স্নেহে জড়িয়ে আছে তার মায়ের হাত, শক্ত ভরসার মতো। সাদির বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 5 বছর আগে। তখন থেকে এই ছেলেটা হাত ভরে আগলে রেখেছে তার মা আর ছোট ভাইকে। রুহি শুনেছে, যে ছেলে নিজের মায়ের প্রতি দায়িত্বশীল, তাকে নিয়ে মেয়েরা নির্ভর করতে পারে। সে কখনো নিজের স্ত্রীকেও অবহেলা করতে শেখে না। স্ত্রী, নিজের ভাবনায় নিজেই চমকে উঠল রুহি। স্ত্রী শব্দটা মাথার ভেতর বেজে উঠতেই থমকে যায় সে। সেই সাদির বউ হবে? ভাবনাটা তীব্র একটা লজ্জায় ভরিয়ে দেয় রুহিকে। গাল টিপটিপ করে লাল হতে থাকে। প্রেমটাই তো ঠিকঠাক শুরু হলো না, এর মধ্যেই বিয়ে। অজান্তেই মনটা ধক করে ওঠে। কিন্তু চোখে মুখে জেগে থাকে এক ধরনের মায়া, একরাশ স্বপ্ন, আর একটু ভয়। এমন লালনীল হচ্ছিস কেন? সত্যি করে বলতো হাঁপানি রোগী, আমাকে নিয়েই ভাবছিস তাই না? আচমকা সাদির কথা শুনে থতমত খেল রুহি। রুহি লজ্জা চাপা দিয়ে চোখ রাঙিয়ে তাকালো সাদির দিকে, কিছু করা কথা শুনিয়ে দেবার আগেই মীরা বলল, সাদি তুমি তো গুলিবিদ্ধ ছিলে, এত তাড়াতাড়ি ছেড়ে দিল? আর বাসায় কিভাবে? সেনাবাহিনীতে তো ইনজুরি হলে সাধারণত হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়, তাই না? মীরার কণ্ঠে বিস্ময়ের সাথে চিন্তার ছায়া। এক মুহূর্ত নীরবতা নেমে আসে। সাদি কিছু বলতে যাবে, তার আগেই অন্ন খেতে খেতে ঠান্ডা গলায় বলে, গুলিটা পাশ ঘেঁষে বেরিয়ে গেছে। স্কিনে কিছুটা ইফেক্ট পড়েছে, তবে গভীর ক্ষত হয়নি। হাড় বা কোনো অর্গানে আঘাত লাগেনি। সিএমএইচে প্রাইমারি ট্রিটমেন্ট হয়েছে, এক্স-রে আর ড্রেসিং করে ছেড়ে দিয়েছে। মীরা একটু অবিশ্বাসী চোখে তাকায়, শান্ত গলায় বলে, তবুও, বুলেট শট খেয়েছে, এ অবস্থায় তো অন্তত কিছুদিন হসপিটালে অবজারভেটরিতে রাখতে পারত, তাই না? অর্ণ এবার মীরার চোখে চোখ রাখে। স্বর গম্ভীর, কিন্তু স্থির। সাধারণত রাখে, তবে সব কেস একরকম হয় না। আমি ডিউটি মেডিকেল অফিসারের সঙ্গে কথা বলে ওকে হোম কেয়ারের অনুমতি এনেছি। শারীরিক ইনজুরি ততটা গুরুতর না হলেও মানসিকভাবে সাদি ভেঙে পড়ছিল।
জ্বরটাও শারীরিকের চেয়ে মানসিক ট্রমা থেকেই বেশি ছিল। আমি চাইনি ও একা হাসপাতালে পড়ে থাকুক। আমার অধীনে থাকলে দ্রুত রিকভার করবে, এই সিদ্ধান্ত নিয়েছি আমি। আমার অধস্তন অফিসার, আমার সিদ্ধান্ত, আমার দায়িত্ব। মীরা আর কিছু বলল না। রুহি কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ বলে উঠল, আচ্ছা ভাইয়া, একটা কথা বলি? অনেক দিন ধরেই মাথায় ঘুরছে। সাদি ভ্রু কুচকে তাকিয়ে বলল, এমন ভাব করছিস যেন কোনো অপারেশনাল সিক্রেট হাতে পেয়ে গেছিস। রুহি সাদির কথায় পাত্তা না দিয়ে সরাসরি অন্যর দিকে তাকিয়ে বলল, ভাইয়া, তোমার তো বয়স 30-31-এর বেশি না, তবুও লেফটেন্যান্ট কর্নেল, এত কম বয়সে এমন পদ, এইটা কি করে সম্ভব বলো তো? বিন্দু নড়েছে বসে, আর চোখে অর্ণর দিকে তাকালো। অর্ণর প্রতিক্রিয়ার দিকেই যেন তার চোরা দৃষ্টি। অর্ণ দৃঢ়তা অথচ ঠান্ডা স্বরে উত্তর দেয়, অসম্ভব কিছু না। আমি বিএমএতে ঢুকেছিলাম সন্ট্রাইটে প্লাস নিয়ে, টপ ক্যাডেট হয়েছিলাম। ওখানেই প্রথম সোয়ার্ড অফ অনার পাই। তারপর দেশ বিদেশে এক্সট্রা ট্রেনিং, ইউনাইটেড নেশনস মিশন, আর কয়েকটা অপারেশন। সবাই যখন নিরাপদে ঘুমাত, আমি তখন যুদ্ধ করতাম। 6 বছরেই মেজর, আর মেজর থাকতেই 2টা স্পেশাল কমান্ড অপারেশনের লিড দিই, সেইখান থেকেই ফাস্ট ট্র্যাক প্রমোশন। শুধু সময় 8 বছরের। রুহি চোখ বড় করে, বিস্ময় বলে, 8 বছরে? অর্ণ ফের গম্ভীর গলায় বলে, 3টি অপারেশন ছিল। প্রথমটি অপারেশন সাইলেন্ট ভেনম, নার্কোটিক্স এবং ইন্টেলিজেন্স টাস্ক ফোর্সের অধীনে। আবরণে গিয়েছিলাম, টিয়ার 3 ডিপ কভার, নাম, পরিচয়, ইউনিট, সব নালিফাইড কোড এ সিল করা। 113 দিন, একটাও নোট, একটাও রেডিও সিগন্যাল পাঠানো নিষেধ ছিল। শ্বাস নিতে গিয়েও পাসওয়ার্ড লাগত। একটু থেমে, ঠোঁটের কোণে কাঠিন্য গলায় সুধাল, দ্বিতীয়টি বর্ডারলাইন কন্টেইনমেন্ট ডিরেক্টিভ 22B, সীমান্তভিত্তিক স্পেশাল রুলস অ্যাক্টে পরিচালিত। অপারেশন কন্টেন্ট ও ক্যাজুয়ালিটি ফিগার, আর্টিকেল 14C অফ আর্মড প্রোটোকল অনুযায়ী, কনফিডেন্সিয়াল টপ লক। আমার টিম ফেরেনি সবাই। তৃতীয়টি আন্ডার আর্মি কনফিডেন্সিয়ালিটি কোড 07B ব্ল্যাক, এমন অপারেশন যার অস্তিত্ব সরকার স্বীকৃত নয়। বিস্তারিত বলা নয়, চেষ্টা করাটাই সেকশন 6 অফেন্স কোড অনুযায়ী শাস্তিযোগ্য। অর্ণর চোখে ঠিক তখনই একটা দৃঢ় তীক্ষ্ণতা খেলে যায়। কিন্তু তার কণ্ঠে হিম শীতলতা। সাজ্জাদ রেজা এবং সাদি ছাড়া সবাই বিস্মিত হল। রুহি বিস্মিত গলায় অবাক হয়ে বলে, মানে তুমি এক্সেপশনাল প্রমোশন পেয়েছ? বোনের প্রশ্নে অর্ণ খেতে খেতে শীতল গলায় সুধাল, ডাইরেক্ট প্রমোশন ফর এক্সট্রাঅর্ডিনারি সার্ভিস, এই নামে একটি ফাইল আছে আমার নামে। এটা ম্যানুয়ালে লেখা থাকে না, ক্লাসে শেখানো হয় না। এটা বোঝে কেবল সেই সৈনিক যার রক্ত যুদ্ধের ঘ্রাণ চেনে, আর যার চামড়ার নিচে পদক নয়, পুড়ে যাওয়া মানচিত্র থাকে। বিন্দু বড় বড় নয়নে তাকিয়ে রইল অর্ণর দিকে। কিছুই বুঝল না মেয়েটি। অর্ণর কথাটা তার মাথার উপর দিয়ে গেল। শুধু বুঝল শান্ত গলায় কথা বলা এই লোকটা অনেক পাওয়ারফুল। এসব অজানা রুহি নিজেও, তাই সে পুনরায় প্রশ্ন করে, তখন তোমার বয়স কত ছিল? অর্ণ বোনের প্রশ্নে বিরক্ত হল না, বরং শান্ত গলায় বলল, 26। রুহি চুপচাপ কিছুক্ষণ ভাইকে দেখে, নরম স্বরে বলে, দেখো ভাইয়া, মানছি তুমি লেফটেন্যান্ট কর্নেল, বাট এটা মানতে কষ্ট হয় যে মাত্র 30 বছরে তুমি এই পোস্টে এসেছ। এত দ্রুত পদোন্নতি কি আদৌ সম্ভব? তুমি তো গম্ভীর মুখে থাকো, কখনো জিজ্ঞাসা করার সাহস হয়নি। আজ এই টপিক যেহেতু এসেছে তাই বলেই ফেললাম। অর্ণর খাওয়া শেষ, সে হাত ধুয়ে দাঁড়ায় টিস্যু নিয়ে হাত মুছতে মুছতে নির্লিপ্ততা ভঙ্গিতে, কিন্তু কণ্ঠে তীক্ষ্ণ স্থিরতা রাশভারী গলায় সুধাল, এই পদবি আমি কোনো ফাইল ঘেটে পাইনি, আমাকে তা ছিনিয়ে আনতে হয়েছে। যে পথটা আমি হেঁটেছি, সেটা কোনো পদোন্নতি গ্রাফে মাপা যায় না। সেখানে পদ ছিল না, ছিল অপারেশন, আদেশ, আর প্রতিবার ফেরার অনিশ্চয়তা। আমি যা পেরিয়ে এসেছি, তা ক্লাসিফাইড রিপোর্টে থাকে, জবানবন্দিতে না। ওগুলো লেখার ভাষা নেই। শুধু শরীর জানে কোথায় কতটা ক্ষয় হয়েছে, আর চোখ জানে কতবার মরে আবার উঠে দাঁড়াতে হয়েছে। পেছনে পড়ে থাকে কিছু সিলমোহর দেওয়া নীরবতা, যা প্রকাশ করা নিষিদ্ধ, ভুলে যাওয়া অসম্ভব। তপ্ত দুপুরে শহরের রাস্তা যেন আগুনে পুড়ে ফাটা পড়া মাটির মতো হাহাকার করছে। সূর্যটা মাথার উপর স্থির হয়ে আছে, যেন রাগে ফেটে পড়ছে। গাছের পাতাগুলো নিথর, একটা পাখিও নড়ছে না, সব যেন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে বিকেলের একটু দমকা হাওয়ার জন্য।
দুপুরের ভাত খেয়ে কেবলমাত্র রুমে এলো রুহি, এর মধ্যে কানে এলো ফোনের রিংটোনের শব্দ। ডায়েল লিস্টে মেহেদির ফোন থেকে আসে অনেকগুলো কল, ললাটে ভাঁজ পড়ে মেয়েটির। তৎক্ষণে পুনরায় আবার ফোন বেজে উঠলে রুহি রিসিভ করতেই শুনতে পেল বৃষ্টির সিঁড়ি থেকে পড়ে যাবার কথা। মুহূর্তেই রুহির চোখ বড় হয়ে যায়, ঘাম জমে আসে কপালে। সাথে সাথে ছুটে যায় বিন্দুর কাছে। খবরটা শুনেই বিন্দু হা করে তাকিয়ে থাকে। রুহি এবং বিন্দু ডিসাইড করেছে এখনই তারা বৃষ্টিকে দেখতে যাবে। দুই বোন ছুটে গিয়ে মীরার কাছে সবটা জানিয়ে দেয়। কিন্তু মীরার ঠান্ডা, নিয়ন্ত্রিত গলায় উত্তর আসে, অন্য সময় হলে যেতে দিতাম, কিন্তু এখন অন্য বাসায় আছে। আমি তার অনুমতি ছাড়া কিছু বলতে পারবো না। আগে ওর থেকে অনুমতি নিয়ে আসো। মীরার কথায় মুহূর্তেই থমকে যায় রুহি বিন্দু। জনেই চুপ করে দাঁড়িয়ে থাকে, একে অপরের দিকে তাকায়। এখন বিষয় হচ্ছে তার কাছে যাবেটাকে। বিন্দুর রুহিকে ঠেলতেই সে বলে ওঠে, তোর বর, তুই যা, আমাকে কেন ঠেলছিস? বিন্দু কাদো কাদো গলায় বলল, জানা বনু, তোকে 5টা চকলেট খাওয়াবো। চকলেটের লোভ দেখিয়ে আজ আর কাজ হলো না। রুহি ভেঙচি কেটে বলে, আমি যেতে পারবো না। জামাইকে নিয়ে দিন দুপুরে ঘরের দরজা আটকে থাকো, তখন শরম লাগে না? এখন কথা বলতে এত লজ্জা কেন লাগছে? অনেক অনুরোধেও রুহি নড়ল না। বাধ্য হয়ে গুটি গুটি পা ফেলে বিন্দু নিজেই এগিয়ে যায় সিংহের গুহার দিকে। বুক ধরফর করছে, তবু যেতেই হবে। তবে রুম অবধি পৌঁছাতে হল না। ছাদে যাবার সিঁড়ির গোড়ায় দেখা মিলল অর্ণর। উল্টো ঘুরে দাঁড়িয়ে, এক হাতে ফোন কানে চেপে কারো সঙ্গে কথা বলছে, অন্য হাতটি পকেটে গোজা। কাঁধ ঝুঁকে আছে, দাঁড়ানো ভঙ্গিমায় যেন একটা রাজকীয় ভাব। বিন্দু বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে মিনমিনে গলায় ডেকে উঠল, শুনছেন? চিকন মেয়েলি কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো অর্ণ। বিন্দু দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। সামনে দাঁড়ানো অর্ণর কোনো সাড়াশব্দ না পেয়ে বিন্দু চোখ তুলে চাইল, অমনি একজোড়া তীক্ষ্ণ দৃষ্টির সাথে বিন্দুর ভীত দৃষ্টি মিলল। অর্ণ ভ্রু কুঁচকে তাকিয়ে রয়েছে নিঃশব্দে। বিন্দু মাথা নিচু করে ফেলল। সে আন্ত মাথায় থাকলেও অনুভব হল, এই দৃষ্টি যেন একবারেই গায়ে আগুন ধরিয়ে দেয়। বিন্দুকে দেখে অর্ণ ফোনের ওপাশে বলল, টক টু ইউ লেটার। তারপর অর্ণ ভ্রু কুঁচকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কিছু বলবে? বিন্দু এলোমেলো দৃষ্টি ফেলে রিনরিনে কণ্ঠে বলে, মানে আমার ফ্রেন্ডের পায়ে ফ্র্যাকচার হয়েছে পড়ে গিয়ে। মা বলছিল, আপনাকে জিজ্ঞেস করতে যাওয়ার কথা। এক মুহূর্ত নিস্তব্ধতা। গম্ভীর চোখে তাকিয়ে থাকে অর্ণ। তারপর ঠান্ডা কণ্ঠে বলে ওঠে, রেডি হয়ে আসো। বিন্দুর বুক ধক করে ওঠে। সেই দিয়ে আসবে। আর কোনো কথা না ভেবে ছুটে যায় রুমের দিকে। ভয়ে উৎকণ্ঠায় হাত কাঁপছে, তবু দ্রুত রেডি হয়ে নেয়। একটা কালো বোরকা পরে নেয়, সাথে হিজাব। রুহিও চুড়িদার পরে প্রস্তুত। জন গেটের দিকে এগোতেই দেখে, গাড়ির পাশে দাঁড়িয়ে অর্ণ। ঠোঁট দুটো একরেখা, চোখে কোনো ভঙ্গি নেই, শুধু অদ্ভুত এক চাপা ধৈর্য যেন জড়িয়ে আছে মুখে। গাড়িটা আলম ভবনের সামনে থামতেই বিন্দু আর রুহি নেমে পড়ে দাঁড়িয়ে। জনের হাত ভরা ফলমূল, যা পথিমধ্যে অর্ণ কিনে এনে দিয়েছে। এই প্রথম ওরা এই বাসায় আসলো, খালি হাতে আসাটা শোভা পায় না। গেটের সামনেই দাঁড়িয়ে ছিল মেহেদি, অর্ণর তীক্ষ্ণ দৃষ্টি তার দিকেই। মেহেদি মনে মনে হাসল, অনেক দিন পর আবার দেখা হয়ে গেল। মেহেদি গাড়ির কাছে এসে সালাম ঠুকে বলল, ভালো আছেন ভাইয়া? নামছেন না যে? ভেতরে আসবেন না? অর্ণ গাড়ির স্টিয়ারিং হুইল ঘুরাতে ঘুরাতে গম্ভীর কণ্ঠে বলল, ভালো, ওদের নিয়ে ভেতরে যাও, সন্ধ্যায় নিতে আসব। অর্ণ এক পলক বিন্দুর দিকে তাকিয়ে শাসা করে চোখের আড়াল হয়ে গেল। ফ্ল্যাটে ঢুকতেই বৃষ্টির মা দরজা খুলে দিলেন। মেহেদি এগিয়ে এসে ওদের মা মনোয়ারা বেগম এবং চাচি মাছুমা বেগমের সাথে পরিচয় করিয়ে দিল। মনোয়ারা বেগম বললেন, হ্যাঁ, চিনতে পেরেছি, আরাভের বিয়েতে একবার পরিচয় করিয়ে দিয়েছিলি, মনে আছে। ওদের বৃষ্টির রুমে নিয়ে যা, আমি চা নাস্তা পাঠিয়ে দিচ্ছি। আলাপ শেষ করে ওরা মেহেদির পিছু পিছু বৃষ্টির রুমে গেল। বিছানায় সোজা হয়ে শুয়ে আছে বৃষ্টি, বাপাটা সাদা ব্যান্ডেজে মোড়া। চেহারাটা মলিন আর ব্যথার ছাপ। রুহি তাড়াতাড়ি কাছে গিয়ে বলে, বৃষ্টি, কেমন লাগছে এখন? হায় আল্লাহ, কোথা দিয়ে পড়লি রে? বৃষ্টি ওদের দেখে উঠে বসতে চাইল। বিন্দু আর রুহি ওকে ধরে খাটের সাথে হেলান দিয়ে আধশোয়া করে বসাল। বৃষ্টি মৃদু গলায় বলে, আর বলিস না, স্কুল ড্রেস আনতে গিয়েছিলাম ছাদে। সিঁড়ির মাঝখানে পা পিছলে কিভাবে যে পড়ে গেলাম। বিন্দুর খুব খারাপ লাগছে,
তার চোখ টলমল করছে। সে বৃষ্টির কাছে বসে বলে, বেশি ব্যথা করছে? বৃষ্টি না চিহ্নিত করে মাথা নাড়ে, ঠোঁটে মুচকি হাসি ফুটিয়ে তুলে বলল, এমনিতে ব্যথা করে না, নরলেই ব্যথা ওঠে, চিন্তা করিস না, আমি ঠিক আছি। বাই দা ওয়ে, তুই আর তোর ফোন কোথায় থাকিস রে? ফোন দিতে দিতে শহীদ হয়ে গেলেও পাওয়া যায় না। কেন, পাবি কি করে? জামাই এসেছে না, তার সাথে চিপকে থাকে। ফোনের খবর আছে তার কাছে। জামাইয়ের সাথে চিপকে থাকে মানে? ভাইয়া এসেছে? অবাক হয়ে বলে উঠল বৃষ্টি। বিন্দু রুহির দিকে তাকিয়ে চোখ রাঙানো। রুহি বিন্দুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলল, তবে কি বলছি আমি, ওরা মিলে গেছে নাকি? বৃষ্টির কথার পিষ্টে বিন্দুকে কিছু বলতে না দিয়েই রুহি বলল, শুধু কি মিলছে, দুজন একই রুমে থাকে, তাই নাকি? একটু থামে বৃষ্টি হঠাৎ অবাক হয়ে বলে উঠল, এক ঘরে থাকিস মানে তো এক বিছানায় থাকিস তাই না? বিন্দু রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়ল। মুখটা লাল হয়ে গেল, দৃষ্টি যেন কোথাও ঠাঁই পাচ্ছিল না। কি শুরু করেছে ওরা? রুহি আর বৃষ্টি না হয় মেয়ে, মেহেদি যতই বন্ধু হোক তো একজন পুরুষ, সামনেই বসে আছে। এভাবে প্রশ্ন করা কি ঠিক? অস্বস্তি যেন গলায় কাটা হয়ে আটকে গেল। ঘরের এক কোণে নীরবে বসেছিল মেহেদি। মুখের রেখাগুলো নিষ্প্রভ, চুপচাপ ছিল এতক্ষণ। কিন্তু এবার সে যেন হঠাৎ করে নড়ে উঠল, আলাপটা বুকের ভেতর কোথাও এক চেনা ব্যথায় নাড়া দিল। না, সে এখন আর বিন্দুকে চায় না। ভালোবাসা বলে নিজেকে বোঝায়ও না। তবুও কি মনের গভীর থেকে পুরনো অনুভবগুলো মুছে ফেলা এতটা সহজ? বৃষ্টি এবার একটু ঝুঁকে বিন্দুর কাঁধে হাত রেখে সোজা তাকিয়ে বলল, সত্যি করে বলতো বিন্দু, তোদের মধ্যে ওসব কিছু হয়েছে? বৃষ্টির কথা শুনে বিন্দুর চোখ দুটো বিস্ময়ে গোল হয়ে গেল। মুখের রং হালকা ফ্যাকাশে। কি ইঙ্গিত করছে ওরা, তা বুঝতে বাকি রইল না তার। বুকের ভেতরটা হঠাৎ কেমন কেঁপে উঠল। এক কোণে বসে থাকা মেহেদি চুপচাপ ছিল এতক্ষণ, কিন্তু এবার যেন শরীরের ভেতর কোনো অজানা স্রোত বয়ে গেল। সে ধীরে ধীরে উঠে দরজার বাইরে চলে গেল। তার চাহনিতে কোনো অভিযোগ নেই, কিন্তু একটা চাপা অস্থিরতা জমে আছে স্পষ্টভাবে। বিন্দু বিস্মিত দৃষ্টিতে বৃষ্টি আর রুহির দিকে তাকিয়ে থমকে যাওয়া গলার স্বর একটু কাঁপা কিন্তু দৃঢ় করে বলল, ছি, তোরা যা ভাবছিস তেমন কিছুই হয়নি আমাদের মধ্যে। ছি, কি বলছিস এসব? তোরা যা ভাবছিস তেমন কিছুই হয়নি আমাদের মধ্যে। ছি। রুহির মুখ থেকে উচ্চারিত হতেই পরক্ষণেই রুহি আর বৃষ্টি একসাথে হো হো করে হেসে উঠল। বিন্দু টিপটিপ চোখে তাকাল। ওদের এই হাসির মানে কি? হাসার মতো কি এমন বলল সে? তীব্র অস্বস্তি আর সামান্য রাগ মিশিয়ে বৃষ্টির পিঠে আলতো চর বসিয়ে বলল, আজব তো, পেতনির মতো হা হা করছিস কেন? আমি এমন কি বলেছি যে তোদের হাসি পাচ্ছে? বৃষ্টি শেষমেশ হাসি থামিয়ে চোখ টিপে ভ্রু নাচিয়ে বলল, লজ্জা পাচ্ছিস কেন দোস্ত, আমরাই তো। বিন্দুর মুখ ইতস্ততে একটু কাটা পড়ে গেল, সে বেশ বিরক্তি নিয়ে বলল, আশ্চর্য, কিছুই হয়নি তো এখন কি বানিয়ে বানিয়ে গল্প বলবো? বৃষ্টি চোখ কুঁচকে কিছুক্ষণ বিন্দুর মুখের দিকে তাকিয়ে থাকল, তারপর মুচকি হেসে প্রশ্ন ছুড়ে দিল, কিছুই হয়নি বলছিস? বিন্দু ইনোসেন্ট মুখ করে দুপাশে মাথা নাড়ল, যেন সে সত্যিই কিছুই বোঝে না। বৃষ্টি ললাটে ভাঁজ করে বলে ওঠে, হ্যাঁ রে রুহি, তোর ভাইয়ের কোনো প্রবলেম আছে নাকি? ব্যাটা এত সুন্দরী বউ কাছে পেয়েও ছেড়ে দিল। রুহি বিন্দুর দিকে ছোট ছোট চোখে তাকিয়ে বলল, সত্যিই কিছু হয়নি তোদের মধ্যে? আই মিন, চুমুও না? এই প্রশ্নটা যেন বজ্রাঘাতের মতো বিন্দুর শরীরে এসে পড়ল। মুখে লজ্জার রং যেন মুহূর্তে ছড়িয়ে পড়ল গোলাপি লতায়। চক্ষু পটে ভেসে উঠল সেই শ্বাসরুদ্ধকর জেদি চুম্বন, যা বিন্দুর হৃদয় এখনও ছেড়ে যায় না। সে অস্থির হয়ে উঠল। মেয়েটির গলাটা শুকিয়ে আসছে। বিন্দু লজ্জায় হাঁসফাঁস করতে করতে বেশ রাগী গলায় বলল, এইবার কিন্তু আমি রেগে যাচ্ছি। তোর লজ্জা করে না নিজের ভাইকে নিয়ে এরকম কথা বলতে? রুহি এক চোখ টিপে একেবারে ডোন্ট কেয়ার ভঙ্গিতে বলে, ভাইয়ের কথা কে জানতে চায় রে? আমি তো চাই আমার আদরের বান্ধবী নিজেই কানে কানে বলুক, কি হয়েছে, কোথায় হয়েছে, কতটা হয়েছে। বিন্দু হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এরা আজ কি শুরু করল? লজ্জায় বুক ধকধক করে উঠছে মেয়েটির। হঠাৎ করে বৃষ্টি বিন্দুকে জড়িয়ে ধরল একপাশে, হাসিমুখে কানের কাছে মুখ এনে বলল, দোস্ত, টেনশন কিসের? আমরা আছি না। সমস্যার সমাধান কলিকাতা হারবাল আছে তো। কলিকাতা হারবাল কিনে দিব নে, তুই নিয়ে গিয়ে ভাইয়ারে খাওয়াইস। কয়দিন খাইলে ঠিক ঠাকুর হবে।
কি হো, কলিকাতা হারবাল। এই নামটা শুনে বিন্দুর চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বিস্ময় তার মুখ হা হয়ে গেল। তাকে এভাবে চমকে উঠতে দেখে রুহি আর বৃষ্টি হো হো করে এমনভাবে হেসে উঠল, যেন বহুদিনের জমে থাকা আনন্দ একেবারে উথলে পড়েছে। আর বিন্দু, সে এক গাল লজ্জা, খানিকটা রাগ, চিমটি ধরা হতাশা আর মিষ্টি অপমানের ককটেল নিয়ে চুপচাপ বসে রইল। মনে হল, যদি এখনই একটা মাঝারি মাত্রার ভূমিকম্প এসে পড়ে, তাহলে চুপি চুপি ফাটল গলে মাটির নিচে গিয়ে লুকিয়ে পড়বে সে। সারাদিন চার বন্ধুর হাসি ঠাট্টায় কেটেছে ভালোই। সময়টা কোন ফাঁকে ফুরিয়ে গেল, কেউ টেরও পেল না। বিন্দু আর রুহি দাঁড়িয়ে আছে অর্ণর অপেক্ষায়, সঙ্গে আছে মেহেদি। সে একটু বিন্দুর থেকে দূরত্ব বজায় রেখেই রুহির সঙ্গে কথা বলছে। বিন্দুর মন খারাপ, বৃষ্টির কষ্ট দেখে তার অজান্তেই কষ্ট হয়। কতদিন এই দুর্দশায় থাকবে সে। হঠাৎ ধুলো উড়িয়ে কালো মার্সিডিজ গাড়িটি বিন্দুর সামনে ব্রেক কষে থেমে গেল। বিন্দু বনে চমকে উঠল। রুহি বিদায় নিয়ে মেহেদির কাছে গড়িয়ে গাড়িতে উঠে বসল। আসছি, বৃষ্টির খেয়াল রাখিস। বিন্দুর এই কথায় মেহেদি আলতো মাথা নেড়ে সম্মতি জানাল। তবুও চোখ তোলেনি সে, যেন চোখে চোখ পড়লেই ধরা পড়ে যাবে তার সব অপরাধ, সব না বলা কথা, সেই অপারগ ভালোবাসা, যা সে প্রকাশ করতে চেয়েও পারেনি। যেন বিন্দুর দিকে তাকানোটা শুধু অপরাধ নয়, একটা নিষিদ্ধ আরাধনার মতো, যার প্রতি আকর্ষণ বারে বারে তাকে টানে, আবার হাত ছুঁয়ে ফিরিয়ে দেয় আগুনে। বিন্দু যখন মেহেদির থেকে বিদায় নিয়ে পেছনে উঠতে গেল, তখনই অর্ণর গম্ভীর গলার স্বর কর্ণচোগর হল। কাম টু দ্য ফ্রন্ট সিট। বিন্দু বিনা বাক্যে সামনের সিটে চলে এসে নিঃশব্দে বসে পড়ল। অর্ণ না তাকালো না কিছু বলল। সে কখনোই অতিরিক্ত কথা বলে না। তার কথার চেয়ে তার নির্বতাই অনেক বেশি উচ্চগ্রামী, অনেক বেশি তীক্ষ্ণ। বিন্দু আর চোখে চেয়ে দেখল অর্ণকে। স্বভাবসুলভ গম্ভীর মুখ, কপালে ভাঁজ, চোখের কোণে অদ্ভুত এক তীক্ষ্ণতা, যেটা তার মনে কখনো ভয় জাগায়, কখনো অদ্ভুত স্থির প্রশান্তি। অর্ণর গায়ে আটসাট মেরুন রঙের টি শার্ট যেন তার আরও তীক্ষ্ণ করে তুলেছে। ফোলা ফোলা দু হাতের মাংসপেশিতে টান, শরীরী ভাষায় আত্মবিশ্বাস আর চোখে এমন এক নির্লিপ্ততা শাসন, যেন এই মানুষটার সামনে দম নিয়েও অনুমতি নিতে হয়। অর্ণ একমনে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। তার স্টিয়ারিং ধরা হাত দুটো শক্ত, চোয়ালে টান, আর পুরো শরীর জুড়ে এক ধরনের গুছানো রুক্ষতা। বিন্দু জানে, এই মানুষটা চিৎকার করে কথা বলে না, তবুও তার একেকটা নীরবতা গোটা শরীর কাঁপিয়ে দেয়। হঠাৎ করেই অর্ণ বিন্দুর দিকে তাকাল। জোড়া চোখ এক মুহূর্তে আটকে গেল একে অপরের মাঝে। অর্ণর দৃষ্টি ছিল শান্ত, স্থির, অথচ অসম্ভব তীক্ষ্ণ, আর বিন্দু, সে চমকে উঠল ঠিক সেই মুহূর্তেই। অর্ণর ভ্রু কুচকানো তীক্ষ্ণ চোখে চোখ পড়তেই বুক ধক করে কেঁপে উঠল তার। তড়িঘড়ি করে দৃষ্টি সরিয়ে জানালার বাইরে তাকাল মেয়েটি। যেন জানালার বাইরের দৃশ্যই হঠাৎ করে খুব জরুরি হয়ে উঠেছে। অর্ণ ভ্রু কুচকে তাকিয়ে নিঃশব্দে ঠোঁট কামড়ে বাঁকা হাসল। সেই হাসি, সেই তীক্ষ্ণ চাহনি, বিন্দুর চোখে পড়ে না। সে তাকিয়ে রইল প্রকৃতির পানে। সন্ধ্যার আলো তখনও ঠিকমতো জ্বলেনি শেখ বাড়ির আঙিনায়, একটা গুমট নীরবতা, মেঘে ঢাকা বিকেলের মতো। কেবলমাত্র বিন্দু, অর্ণ এবং রুহি লিভিং রুমে পা ফেলেছে, এর মধ্যেই আবার বাড়ির সদর দরজায় টুংঠাং ধ্বনি তুলল কলিং বেলে। ঝুমা এখনও দরজার সামনেই, সে পুনরায় আবার দরজা খুলতেই চমকে যায়। সম্মুখে দাঁড়িয়ে আছে মিথিলা, মুখে অনুতপ্ত ছাপ, চোখে কৃতজ্ঞতা আর চোখের কোণায় একটুখানি জল। কেউ কিছু বুঝে উঠার আগেই সে এসে বসে পড়ল অর্ণর পায়ে। হাতজোর করে একগাল কপট বিনয় নিয়ে বলল, সরি অর্ণ, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ট্রাস্ট করো, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। সরি, প্লিজ ফরগিভ মি। আকস্মিক এমন অপ্রত্যাশিত কাণ্ডে সবাই চমকে উঠল। বিন্দু বড় বড় নয়নে তাকিয়ে রইল অর্ণর শক্ত চোখ মুখের দিকে। আবার দৃষ্টি ঘুরিয়ে তাকায় মিথিলার পানে। সে কি আদৌ সত্যি দেখছে? মিথিলা পড়েছে কারো পায়ে। মেয়েটি বিস্মিত হল বেশ। সাজ্জাদ রেজা অবাক হয়ে বললেন, তুই হঠাৎ এখানে? সেদিনের পর আর মিথিলাকে শেখ বাড়ির আঙ্গিনায়ও দেখা যায়নি। অভি কাজের ফাঁকে ফাঁকে আসলেও মিথিলা আসেনি। হঠাৎ এসে অর্ণর কাছে ক্ষমা চাওয়াতে বড্ড অবাক হচ্ছে সবাই। অর্ণর পা জড়িয়ে ধরেই মিথিলা ফের বলল, সরি মামু, তোমরা আমাকে ক্ষমা করে দাও। তোমাদের কাছে একটুখানি ঠাঁই দাও, তোমাদের ছাড়া ওখানে আমার মন টিকছে না। তুমি কি এমন করেছ যে ক্ষমা চাইছ? মীরা থমথমে গলায় জানতে চাইল।
ঘরে সবাই নিস্তব্ধ। বিন্দু হতভম্ব, সে এতটাও প্রত্যাশা করেনি। কি এমন করেছে সে, কেন এভাবে সবার পা ধরে মাফ চাইছে? অর্ণই বা এমন চোখ মুখ শক্ত করল কেন মিথিলাকে দেখে? অর্ণ পা ঝাড়া দিয়ে, গলা ঠান্ডা, নির্দয় গলায় সুধাল, পা ছাড় মিথিলা। মিথিলা পা না ছেড়েই বলে, আগে বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ। পা ছাড়তে বলছি না তোকে। কঠিন গলায় কথাটা বলতে বলতেই ঝাড়া মেরে পা ছাড়িয়ে নিল। মিথিলা মেঝেতে বসে পড়ে সাজ্জাদ রেজা গমগমে গলায় অর্ণকে উদ্দেশ্য করে বলল, ও কি অন্যায় করেছে জানি না, ক্ষমা মহত্বের গুণ। রাগ করে থেকো না, তোমার ফুপি দেশে নেই। একটা প্রাপ্ত মেয়ে কোথায় না কোথায় থাকে, দেশের অবস্থা ভালো না। ওকে এখানে থাকতে দাও। ইট স ফাইন ইফ ইউ আর লেটিং হার স্টে, বাট ইফ শি ট্রাইজ টু ইন্টারফেয়ার ইন মাই লাইফ আই ওন্ট অ্যালাউ ইট। ও যেন ভুলেও আমার সামনে না পড়ে। এক মুহূর্ত নিস্তব্ধতা। অর্ণর চোখের দৃষ্টিতে বিদ্যুৎ চমক, ঠোঁট আটসাট, চোয়াল শক্ত। চারপাশের বাতাস যেন জমাট বেঁধে আসে তার গলা থেকে বেরোনো শব্দে। নিজের কথা শেষ করেই অর্ণ গম্ভীর, ভারী পায়ে পদচারণা করে চলে গেল লিভিং রুম থেকে। তার পেছনে প্রতিটি পা ফেলার শব্দ যেন ঘরের নির্বতাকে চিরে দেয়, ধ্বনি নয়, হুঁশিয়ারি রেখে যায়। বিন্দু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে অর্ণর গমনপথে। আচ্ছা, এত রেগে কেন গেল লোকটা? বিন্দু একবার কপাল কুঁচকে তাকালো মিথিলার দিকে, আর দাঁড়াল না, হেঁটে চলে গেল সিঁড়ি বেয়ে উপরে দাঁড়ি। সাজ্জাদ রেজা মিথিলাকে রুমে যেতে বলে সেও চলে গেলেন। ইতিমধ্যে মাগরিবের আজান পড়ে গেছে। সবাই যে যার মতো চলে গেল, আর মিথিলা, সে এখনও বসে আছে মেঝেতে, চোখ নামিয়ে রাখলেও তার কুটিল দৃষ্টি যেন বিন্দুর দিকে ছুঁড়ে আসে। ঠিক যেন এক মৌন যুদ্ধের সূচনা হল এখন। চোখে জ্বলে উঠল কিঞ্চিত ঈর্ষা আর বিদ্বেষে। হঠাৎ কিরমির করে ফিসফিসে ঠোঁট নাড়াল সে, নাচো এখন যত পারো, তবে আর বেশি দিন নয়। বিন্দু মাগরিবের সালাত আদায় শেষে ঘোমটা খুলে ওড়না গায়ে জড়িয়ে বিছানায় বসে। তার চোখে এক ধরনের স্থিরতা, কেন জানি কিছুই ভালো লাগছে না। ঠিক তখন দরজায় কড়া নাড়ে মীরা। বিন্দু নরম গলায় বলে, আসুন। মীরা ধীরে ধীরে রুমে ঢোকে, মুখে ক্লান্তি, চোখে চিন্তা। তারপর বিছানার এক পাশে বসে বিন্দুর দিকে তাকায়। নরম গলায় বলেন, নামাজ পড়ে নিয়েছ বুঝি? বিন্দু ছোট্ট করে বলে, জি। দুজনেই কিছুক্ষণ চুপ। বাতাসে সন্ধ্যার নিস্তব্ধতা। হঠাৎ মীরার উপস্থিতে অবাক হল বিন্দু, তবুও কিছু বলল না, যেন বাকিটুকু শোনার অপেক্ষায়। মীরা মেয়ের মুখের দিকে তাকিয়ে ধীর গলায় বলেন, এসে কিছু খেয়েছ? বিন্দু হালকা মাথা নাড়ে। ঝুমা আপা একটু আগেই স্যান্ডউইচ দিয়ে গেল। মীরা একটু কেশে উঠে দৃষ্টি ঘোরায় জানালার দিকে। তারপর গলাটা শক্ত করে বলল, বিন্দুক না, একটা কথা বলি? জি। মীরা এক পলক তাকিয়ে থাকে বিন্দুর দিকে। মেয়েটার মুখে বিস্ময়ের ছায়া, চোখে দ্বিধা আর ঠোঁটে একরাশ অনিশ্চয়তা। এই মেয়েটারই মুখ থেকে একটা ছোট্ট শব্দ, মা, শোনার জন্যই সে কতদিন ধরে নিজের বুকটা চুপ করে পাথর করে রেখেছে। একটা সময় বিন্দু তাকে ডেকেছিল মা বলে, অল্প, খুবই অল্প, হাতে গোনা কয়েকবার মাত্র। তারপর থেকে একটা চুপচাপ দূরত্ব। সেই শব্দটা যেন সময়ের দেয়ালে আটকে গেছে। আজও মীরার বুকের গভীরে কোথাও সেই শব্দটা প্রতিধ্বনি তোলে, শুধু বিন্দুর মুখে নয়, তার হৃদয় সেই ডাক ফিরে আসুক, এই চাওয়াটাই যেন জীবনের সবচেয়ে বড় অভিপ্রায় হয়ে দাঁড়িয়েছে। আজ যখন মীরা প্রশ্ন করে, ভালো মন্দ জিজ্ঞেস করে, তখন ভেতরে ভেতরে সে প্রতীক্ষা করে থাকে, যদি একটা শব্দ আসে, যদি মেয়েটা আবার একবার বলে, মা। কিন্তু না, বিন্দু চুপ, মুখে বিস্ময়, তবু ঠোঁট অবিচল। মীরার চোখ ভিজে ওঠে, জল জমে, কিন্তু সে ঝরে পড়তে দেয় না। সে জানে, চোখের জল দেখলে বিন্দু আবার দূরে সরে যাবে। তাই সে হাসে, একটা কোমল, ভেতরে ভেতরে কষ্টে মোড়া হাসি। যেন বলছে, একবার মা বলে ডাক না, মা। দেখ তোর মুখের মা ডাক শোনার জন্য বুকটা হাহাকার করছে। ভেতরে গভীর এক খালি জায়গা, মা ডাকের জন্য খা খা করে, কিন্তু মীরা জানে, কোনো সম্পর্ক একদিনে ভরে না। তবু আশা করে, বিন্দুর অবাক হওয়া দেখে আশায় বুক বাঁধে, হয়তো একদিন আবার ডাকবে সে। একদিন, চোখে জল আসে তার, কিন্তু চেপে রাখে। কোমল গলায় বলে, তুমি কি বিয়েটা মেনে নিয়েছ? প্রশ্নটা শুনেই বিন্দু থমকে যায়। যেন কারো পায়ের শব্দ ছাড়া হঠাৎ দরজার সামনে এসে দাঁড়ানো, অপ্রস্তুত, অবাক, ভিতরটা খালি হয়ে যায়। অর্ণকে মেনে নিয়েছে, মনে হয় একটুখানি।
কখন যে ছায়ার মতো তার ভেতরে ঢুকে পড়েছে সে টেরও পায়নি। কিন্তু এই মেনে নেওয়ার মানে কি? বিন্দু চোখ নামিয়ে ফেলে, ঠোঁট কেঁপে ওঠে, কথা আটকে যায় গলায়। মন বলছে, হয়তো, আবার মনের অন্য প্রান্ত চিৎকার করে ওঠে, না। এক অদ্ভুত জোরতা আর না বলা অনুভব নিয়ে বসে থাকে বিন্দু, একদম তোর ঘরের জানালার পাশে বসা কারো মতো, বাতাসে উড়ে আসা মুগ্ধতা আর সংশয় বুকে গুজে। মীরা মেয়ের দ্বিধাদ্বন্দ্বের মুখের দিকে তাকিয়ে হালকা হেসে বলেন, মনটা যদি কারো দিকে ধীরে ধীরে হেলে পড়ে, সেটাকে মেনে নেওয়া বলে না মা, সেটা অনুভব করা বলে। আর অনুভব যেটুকু সত্যি হয়, স্বীকার করতেই হয় একদিন। নিজেকে নয়তো তাকে। একটু থেমে আরও নরম স্বরে বলেন, আমি শুধু চাই তুই যা চাস, সেটা যেন তোর ইচ্ছেতেই আসে, কারো চাপ বা দায়িত্বে নয়। বিন্দু ভ্রু কুঁচকে তাকায় মায়ের পানে, মৃদু অভিমানী গলায় বলল, আপনি বলছেন তাকে মেনে নেওয়া উচিত? মীরা নরম স্বরে বলেন, আমি জানি অন্য রাগী, কথায় তীক্ষ্ণ, চোখে আগুন। কিন্তু মনটা অনেক বেশি নরম। মানুষ হিসেবে ও ভালো। তোর এখন দায়িত্ব ওর পাশে থাকা। ওর রাগের আড়ালে যা লুকিয়ে আছে, সেটা বোঝার চেষ্টা করা। একজন স্ত্রী শুধু ভালো সময়ে নয়, খারাপ সময়ও পাশে দাঁড়ায়। শুধু ওকে বোঝার চেষ্টা করবি, কখন ওর চোখের ভাষা রাগ, আর কখন সেটা কষ্ট। বিন্দু নীরবে মাথা নিচু করে থাকে। চোখ ভিজে যায়, গলাটাও কেঁপে ওঠে। বিন্দু খোলা জানালা গলিয়ে বাহিরে তাকিয়ে চাপা স্বরে মৃদু সুরে বলে, মা মেয়ের একই সংসার, কেমন আজব নাহ মা, আমি তো এমনটা চাইনি কখনোই। মেয়ের কথাটা শুনে মীরা থমকে যায়। তার চোখে যেন হঠাৎই এক ঝলক অজানা স্মৃতি খেলে যায়, একটি সম্পর্ক, যেটা রক্তের নয়, তবু প্রতিটি নিঃশ্বাসে জড়িয়ে গেছে। সে এক মুহূর্ত চুপ করে থাকে। চোখ দুটো একটু ঝলমল করে ওঠে, গলার স্বরটা নরম, ধীর, যেন বহুদিনের গুমরে থাকা অনুভব আজ শব্দ খুঁজে পেয়েছে। মীরা ধীরে বলল, একটা ছোট নিঃশ্বাস ফেলে, মামিয়ে এক ছাদের নিচে, সংসার। এটা কখনো কখনো খুব সহজ, আবার অনেক সময় কঠিনও। কখনো আনন্দ, কখনো দায়িত্ব, কখনো শুধু বোঝাপড়ার লড়াই। কিন্তু সবচেয়ে বড় কথা, বিশ্বাস আর সহনশীলতা চাই। বিন্দু, তুই যদি পাশে থাকিস, বোঝার চেষ্টা করিস, তবে সব ঠিক হয়ে যাবে। একদম ঠিক। তার কণ্ঠে ঝরল অভিজ্ঞতার মায়া, চোখে ছিল এক ধরনের অনুরাগ, যেন সে সত্যিই চায় মেয়ে তার কাছে থাকুক। মীরার চোখে সেই মুহূর্তে ভর করেছিল এক অদ্ভুত অনুরোধ, না বলা ভালোবাসা, নিঃশব্দে মেনে নেয়ার আকুতি। সে হয়তো মা হতে চায় না জোর করে, কিন্তু মা হয়ে থাকতে চায়, একটুখানি স্থান নিয়ে বিন্দুর হৃদয়। মীরা নরম অথচ দৃঢ় গলায় বলে, আমি জানি বিন্দু, এই বিয়েটা তোমার জন্য হঠাৎ ছিল, অপ্রত্যাশিত। তোমার ভেতরের টানাপোড়েনটা আমি বুঝি। কিন্তু শুধু মেনে নেওয়া মানেই নয় যে সবকিছু নিঃশব্দে সয়ে যাবে। আমি চাই তুমি শুধু অন্যর স্ত্রী হিসেবে পরিচয় নিয়ে না, বরং তার পাশে একজন সঙ্গী হয়ে দাঁড়াও। নিঃশর্তভাবে, পূর্ণ মনোযোগে। দায়িত্বটা শুধু সামাজিক নয়, এটা একটা সম্পর্ক গড়ার শপথ। বিন্দু চুপ, শব্দ নেই মুখে, কিন্তু চোখের কোণে জল চিকচিক করে। সে জানে না সে কি করবে। বিন্দু ধীরে জানালার দিকে তাকায়। বাইরে রাত নেমে এসেছে, হালকা বাতাসে পর্দা দুলছে। আকাশে শেষ রংটুকু টিকে আছে ঠিক তার মনের মতো। ধরা দিচ্ছে, আবার আড়ালেও যাচ্ছে। রাত নেমে এসেছে নরম অন্ধকারে। চারপাশটা নিস্তব্ধ, কেবল দূরের কোথাও এক আধটা কুকুরের ডাক আর পাখির ডানা ঝাপটানোর শব্দ। ছাদের রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সাদি। হালকা বাতাসে তার শার্টের কোণার মতোই উড়ছে মনটাও অস্থির, অশান্ত। মাথার ওপর আকাশজোড়া তারা, কিন্তু তার চোখে যেন কোনো আলো নেই। হঠাৎই হাঁপাতে হাঁপাতে এসে সাদির পেছনে দাঁড়াল রুহি। তাকে জোরে জোরে নিঃশ্বাস দিতে দেখলেই বোঝা যায় মেয়েটি ছুটতে ছুটতে এসেছে। হঠাৎ এত জরুরি তলব করলেন যে? রুহির কণ্ঠস্বর শুনে সাদি পিছন ফিরে রেলিংয়ে পিঠ ঠেকিয়ে দাঁড়াল। কেন বাক্যে বিনিময় হল না। সময়টা যেন থমকে আছে সাদির দৃষ্টির মাঝে। রুহি কপাল কুঁচকে এলো, লোকটা এমন করে তাকিয়ে আছে। তুই বড্ড পাষণ্ড প্রেমিকা রে হাঁপানি রোগী। সাদির গলায় ছিল এক টুকরো অভিযোগ। প্রেমিকা শব্দকর্ণে যেতেই বড় বড় করে তাকালো মেয়েটি। আবার পাষণ্ড শুনে কপাল কুঁচকে জিজ্ঞেস করল, আমি পাষণ্ড? ইয়েস। আমি অসুস্থ, কোথায় একটু কাছে থাকবি, আদর যত্ন করবি। সেটা তো করিসই না, উল্টো কোথায় কোথায় থাকিস খুঁজেই পাওয়া যায় না। সাদির কথা শুনে রুহি সাদির পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে বলল, আপনি অসুস্থ?
ওই একটা ব্যান্ডেজ ছাড়া তো আর কিছুই দেখতে পাচ্ছি না। আর বারবার প্রেমিকা কাকে বলেন? আমি আপনার প্রেমিকা কবে থেকে হলাম? রুহির চোখে মুখে দুষ্টু হাসি। সাদি নিঃশব্দে হাসল। সাদি রুহির হাত ধরে টেনে নিয়ে আসে, মুখটা একদম কাছে এনে আধা গলায় হাসি হেসে বলে, তুই কখন আমার প্রেমিকা হলি? হিসেব রাখিনি রে। হয়তো সেদিন প্রথম দেখাতেই তোর চোখে ডুবেছিলাম একেবারে। তুই হাসলে যেমন কুঁচকে ওঠে চোখের কোণ, তখনই বুঝেছিলাম এই মায়ার ছায়ায় হারিয়ে যেতে চাই মন। তুই রাগ করিস, মান করিস, আবার কপট অভিমান, এইসব নিয়েই তুই, আর তোকে ছাড়া বাকি দুনিয়াটা এক্কেবারে নির্জন জাহান। রুহি কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে থাকে, বিস্ময়, মুগ্ধতায়, আবার খানিক কৌতুকে। ঠোঁটের কোণে দুষ্টু একটা হাসি খেলে যায়। মেয়েটি হঠাৎ ভ্রু কুঁচকে একটু গলা চড়িয়ে বলে, আপনার তো কবি হওয়ার কথা ছিল। আপনাকে লেফটেন্যান্ট হতে কে বলেছে, বলুন তো? সাদি ঠোঁটে দুষ্টু হাসি নিয়ে চোখ নামিয়ে ফেলে। তবুও কিছু বলার আগেই রুহি এক ধাপ এগিয়ে যায়। এইসব প্রেম প্রেম কথা বললেই শেখ রুহানিকে পটানো যাবে না। বুঝলাম মিস্টার। সাদি কপাল কুঁচকে বলে, সিরিয়াসলি? পটানোর কৌশল আরও আছে, অ্যাপ্লাই করি? দরকার নেই। একটু বলেই থামল রুহি, পুনরায় বলে ওঠে, যাই বলেন আপনার কবিতা আবৃত্তি খুব সুন্দর। মুগ্ধ হচ্ছি ঠিকই, কিন্তু বলছি না। সাদি হাসে হালকা গম্ভীর মুখ করে বলে, তোর ঠোঁটের এক টুকরো হাসি আমার পুরো জিন্দেগি। তুই থাকলে ব্যথা লাগে না, তুই না থাকলেই মন খালি লাগে। লেফটেন্যান্ট হতে পারি, তোর জন্য কবিও, তোর জন্য সব কিছু হয়ে যেতে রাজি আছি আমি। রুহি এবার চোখ পাকিয়ে বলে, এইসব কথায় কাজ হবে না। আপনার মেডিসিন ঠিকমতো খাচ্ছেন তো? তার চোখে মুখে লজ্জা লুকোনো, কিন্তু হাসি দুষ্টু। সেদিকে তাকিয়ে সাদি মুগ্ধ চোখে চুপ করে থাকে। হেরে যাওয়া একদম, যে প্রতিবারই ভালোবাসার জেরির কাছে আত্মসমর্পণ করে। সাদি তার মিষ্টি ছন্দে প্রেমের কথা বলেই থামে না। রুহির কথা শুনে হাসে, কিন্তু এবার আর শুধু কথা না, সে ধীরে ধীরে এক হাত দিয়ে রুহির কাঁধে আলতো ভর করে, আর অন্য হাতটা বাড়িয়ে কানের পাশে পড়ে থাকা খোলা চুলগুলো গুজে দেয় তার কানের পেছনে। সাদির স্পর্শে রুহির শরীরটা হালকা কেঁপে ওঠে। চুলটা কানের সামনে পড়েছিল। আমার কবিতা তোর চোখে আটকে গিয়েছিল বুঝি? সে ফিসফিসিয়ে বলে, ঠোঁট এতটাই কাছে, যেন নিঃশ্বাসেই তার কথা জড়িয়ে যাচ্ছে। রুহির চোখ বড় হয়, মুখটা খানিক লালচে। সে একটু পেছিয়ে যেতে চায়, কিন্তু সাদির হাতটা নরম স্পর্শে আটকে রাখে তাকে। তুই শুধু হাসিস, আমি বাকিটা লিখে নেব তোর চোখে। প্রেমটা কবিতায় নয়, তোর চুল সরানোর মধ্যেই লিখে ফেলেছি আজ। রুহি এবার মুখ ঘুরিয়ে ফেলে, কিন্তু মুখের কোণে ঠোঁট দুটো কাঁপছে, লজ্জায় নাকি দুষ্টু জয়ের আনন্দে। তবে চোখে জল নেই, চোখে এখন শুধু একরাশ অপার প্রেম। যে প্রেম কবিতায় লেখা যায় না, কিন্তু কানের পাশে গুজে দেওয়া একটা চুলেই বুঝিয়ে ফেলা যায়। রাতের ক্রমিক নরম হলুদ আলোয় ভরে আছে ঘরটা। বিন্দু বিছানার কোণে হেলান দিয়ে বসে আছে। হাতে একটা পুরনো প্রেমের উপন্যাস, মনটা একেবারে হারিয়ে আছে কল্পনার ভেতরে। গলায় পাতলা ওড়না, লম্বা খোলা চুল, ঘাড় গলা কপাল ছুঁয়ে পড়ছে, শান্ত, সরল একটা দৃশ্য। হঠাৎ টক করে দরজার কড়া না নাড়তেই দরজা খুলে ভেতরে প্রবেশ করেন অর্ণ। অর্ণর পায়ে শব্দ খুব কম, কিন্তু চোখে তীব্রতা। এক হাতে কাঁধে কোট ঝুলছে, অন্য হাত পকেটে গোজা। তার শীতল তীক্ষ্ণ দৃষ্টি সোজা বিন্দুর দিকে। বিন্দু প্রথমে খেয়াল করেনি, তবে দরজার শব্দে সে চমকে ওঠে, চোখ তুলে দেখে অর্ণকে। বিন্দু ভূত দেখার মতো করে সঙ্গে সঙ্গেই লাফিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। আপনি? সে বইটা তাড়াতাড়ি পাশে রেখে গলায় ঝুলিয়ে রাখা ওড়নাটা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ে। চোখে মুখে দ্বিধা, সংকোচ, একটুখানি ভয় আর অদ্ভুত এক সজাগ অনুভূতি। অর্ণ কিছু না বলে শুধু তাকিয়ে থাকে। চোখে সেই চিরচেনা নির্লিপ্ততা দৃষ্টি, কিন্তু গভীর। সে ধীরে ধীরে রুমের ভেতরে আরও এগিয়ে আসতে আসতে রাশভারী গলায় শুধাল, তোকে বলছিলাম না আমার রুমে থাকবি? আই টোল্ড ইউ টু স্পিক আপ। অর্ণর এমন শীতল কণ্ঠস্বর শুনে স্পন্দন থমকে গেল বিন্দুর। বিন্দু ভীত হয়ে পড়ে কাপা কাপা গলায় বলল, আসলে না, মানে না। কথা জড়িয়ে আসে তার। হঠাৎ করে কি বলবে সেটাই মস্তিষ্কে ধারণ করেছে না। মেয়েটি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, বইয়ের পাতা উল্টাতে থাকা আঙুল যেন হঠাৎ থেমে গেছে। অর্ণ তখনও ঠাই দাঁড়িয়ে, তার গলায় কোনো রাগ নেই, কিন্তু এক অদ্ভুত দাপট আছে, যা বিন্দুকে কথার চেয়েও বেশি বিব্রত করে।
আন্ত মাথায় দাঁড়িয়ে থাকা বিন্দুর কর্ণচোগর হল অর্ণর গম্ভীর কণ্ঠস্বর। কাম টু দ্য রুম নাও। বিন্দু ভীত চোখজোড়া তুলে তাকায়। জোড়া চোখ মিলতেই কয়েক সেকেন্ড চুপচাপ, একটা নিঃশব্দ বিদ্যুৎ খেলে যায় বাতাসে। বিন্দু দুম করে চোখ নামিয়ে নিল, কম্পিত গলায় মিনমিন করে বলল, আসলে আমি সময় চাই। টাইম ফর হোয়াট? অর্ণ ভ্রু কুচকে কঠোর চোখে তাকিয়ে প্রশ্ন করল। বিন্দু কিঞ্চিত চমকে উঠল যেন। সে এক গভীর শ্বাস ফেলে দাঁত কামড়ে নিল। লোকটা জেনে বুঝেই তাকে ফ্যাসাদে ফেলছে। বিন্দু অনেকবার ভাবেছে, মায়ের কথা বিবেচনায় এনেছে। সে চায় অর্ণকে মেনে নিতে, একজন স্ত্রীর মতো দায়িত্ব পালন করতে। তবুও হঠাৎ করে অর্ণর এমন আচরণ তার জন্য সহজ নয়। হুটহাট অর্ণর কাছে আসা ঠিক সামলে উঠতে পারছে না সে। তার দরকার সময়, একটু নিজেকে সামলানোর, বোঝাপড়ার জন্য। কিন্তু এই মুহূর্তে কিভাবে বলবে? লোকটা বুঝেও যেন বুঝতে চাইছে না। বিন্দু মাথা তুলল না, আন্ত মাথায় মৃদু গলায় বলল, আমার সময়ে চাই আপনাকে মেনে নেয়ার। অর্ণ ভ্রু কুচকে তাকিয়েই ছিল বিন্দুর ভীত সন্ত্রস্ত মুখশ্রীর পানে। শুনল মেয়েটির দ্বিধা দ্বন্দ্বের মুখের বাণীটুকু। অর্ণ প্যান্টের পকেট থেকে হাত বের করতে করতেই গম্ভীর গলায় শুধাল, ওকে। অর্ণ কথাটা শেষ করেই কোন রকম পূর্বাভাস না দিয়ে হঠাৎই বিন্দুকে কাঁধে তুলে নিল। ঘটনাটা এতটাই আকস্মিক যে চমকে উঠে থমকে গেল বিন্দু। তার নাজুক শরীরটা এক নিমিষেই শূন্যে উঠে ঝুলে পড়েছে অর্ণর পাথরের মতো দৃঢ় কাঁধে। অবাক চোখে সে মুহূর্তটা বুঝে ওঠার চেষ্টা করে, অথচ তার নিস্তেজ হাত দুটো কেবলই বাতাসে দুলছে। আর অর্ণ নির্লিপ্ততা ভঙ্গিতে এক হাতে ওকে সামলে নিয়ে এগিয়ে চলেছে, যেন এটাই স্বাভাবিক।